আমাদের গল্পের মূল চরিত্র বুড়ো বাই তার পরিবারের জন্য এই কঠিন পৃথিবীতে সংগ্রাম করছে। তার কাছে একটা রোগা খচ্চর আছে, যা দিয়ে সে ড্রিলিং কর্মীদের কাছে জিনিসপত্র পৌঁছে দেয়। বিনিময়ে কিছু টাকা পায়, আর পায় একটু মদ। মদ কেন? কারণ জল এতই দুষ্প্রাপ্য যে সরাসরি পান করা বিলাসিতা। তার আসল স্বপ্ন হলো নিজের জমিতে জলের পাইপলাইন নিয়ে আসা, যাতে আবার চাষাবাদ করতে পারে, সবুজ দেখতে পায়। কিন্তু ঠিকাদার, যে কিনা জলের পাইপলাইন বসানোর দায়িত্বে আছে, সে বুড়ো বাইকে পাত্তা দেয় না। সে শুধু নিজের লাভের কথা ভাবে। একদিন সে রোগা খচ্চরটার পা ভেঙে যায়। মরুভূমির মাঝখানে ওটাকে বাঁচানো অসম্ভব। বুড়ো বাইকে নিজের হাতে ওটাকে শেষ করতে হয়। তার একমাত্র ভরসা, তার একমাত্র পরিবহন মাধ্যমটা হারিয়ে যায়। এখন কিভাবে সে কাজ করবে? কিভাবে তার পরিবারের মুখে খাবার তুলে দেবে? এই জলশূন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার একটা নতুন ভরসা দরকার। খচ্চরটা হারানোর পরে বুড়ো বাই শহরের নিলাম বাজারে যায়। তার দরকার একটা যান্ত্রিক খচ্চর, যেটা তাকে জিনিসপত্র বয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সে প্রায় তার সব জমানো টাকা খরচ করে একটা যান্ত্রিক খচ্চর কেনে। কিন্তু এই যান্ত্রিক খচ্চর কেনার সময় তার সাথে স্লাইম নামের এক যুবকের ঝামেলা হয়। স্লাইমও সেটা কিনতে চেয়েছিল। বুড়োবাইয়ের জীবনে একটাই আনন্দের জায়গা, তার অসুস্থ স্ত্রী। তার স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত, যন্ত্রের সাহায্যে কোনো রকমে বেঁচে আছে। বুড়োবাই স্ত্রীকে দেখে একটু হাসে, তারপর বাকি টাকা দিয়ে 1 মাসের পানীয় জল কিনে নেয়। ফেরার পথে সে দেখে শহরের কিছু বখাটে ছেলে শিশুদের ব্যবহার করে জলের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে। বুড়োবাই রাগলেও শিশুদের কথা ভেবে নিজের কেনা জল তাদের সাথে ভাগ করে নেয়। একদিন স্লাইম বুড়োবাইয়ের বাড়িতে আসে। সে তার নতুন যান্ত্রিক খচ্চরটা ধার নিতে চায়, কিন্তু টাকা দিতে রাজি নয়। বুড়োবাই বলে, যদি স্লাইমের বাবা জামিন হয় তাহলে সে টাকা ছাড়াও দিতে রাজি। এই কথায় স্লাইম রেগে চলে যায়। বুড়োবাই তার যান্ত্রিক খচ্চর দিয়ে আবার কাজ শুরু করে। সে ঠিকাদারকে আবার তার জমিতে জলের পাইপলাইন সংযোগ করার কথা বলে, কিন্তু ঠিকাদার শুধু হাসে, কোনো উত্তর দেয় না। পরিষ্কার বোঝা যায় সে ঘুষ চায়। বুড়োবাইয়ের মেয়ে অ্যালে স্লাইমের সাথে প্রেম করে। বুড়োবাই এটা পছন্দ করে না। সে অ্যালেকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যালে তার কথা শোনে না। বাধ্য হয়ে বুড়োবাই অ্যালেকে ঘরের ভেতর আটকে রাখে। পরের দিন সকালে বুড়োবাই দেখে গুদামের তালা ভাঙা আর যান্ত্রিক খচ্চরটা নেই। সে বোঝে এটা স্লাইমের কাজ। বুড়োবাই সাথে সাথে গাড়ি নিয়ে স্লাইমের পিছু নেয়। সে স্লাইমকে খুঁজে পায়, কিন্তু যখনই সে স্লাইমের সাথে কথা বলতে যায়, পিছন থেকে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। কে অজ্ঞান করলো? সেই ঠিকাদার। ঠিকাদার ভাবে সময় মতো জিনিসপত্র না পাঠিয়ে সেগুলো চুরি করে টাকা নিতে চেয়েছিল। বুড়োবাই তাদের সাথে তর্ক করতে চাইল না। সে ঠিকাদারের ছুরিটা ছিনিয়ে নেয় আর ঘুমিয়ে থাকা স্লাইমকে খুঁজে পায়। পরের দিন সকালে স্লাইম দেখে তাকে জীবন্ত ধরা হয়েছে। বুড়োবাই তাকে যান্ত্রিক খচ্চরের সাথে বেঁধে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু তারা বেশি দূর যেতে পারে না। জলশূন্যতার কারণে রাস্তার পাশে থেমে যায়। তখন স্লাইম বুড়োবাইকে বোঝাতে শুরু করে যে জিনিসপত্রগুলো সীমান্তে নিয়ে গিয়ে বিক্রি করলে 3 গুণ বেশি টাকা পাওয়া যাবে। কিন্তু বুড়োবাই রাজি হয় না। সে উঠে আবার হাঁটতে শুরু করে। স্লাইম বাড়িতে ফিরে কর্মীদের হাতে মার খেতে চায়নি, তাই সে একটি পাথর তুলে বুড়োবাইয়ের দিকে ছোড়ে। এরপর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। স্লাইম বুড়োবাইয়ের মুখে 1 বোতল 97 ডিগ্রি মদ ঢেলে দেয়। এত গরম পরিবেশে এই মদ মিষ্টি বা নরম ছিল না, বরং প্রাণঘাতী বিষে পরিণত হয়েছিল। পরপর 3 বোতল ঘালার পর স্লাইম স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই জ্যাকের পরিবার বুড়োবাইয়ের শেষকৃত্য পূর্ণ করে। নিরীহ যান্ত্রিক খচ্চরটিকে দেখে জ্যাক তার ভেতরের কষ্ট প্রকাশ করতে লোহার হাতুড়ি দিয়ে উন্মত্তের মতো আঘাত করতে থাকে। তখন স্লাইম বুড়োবাইয়ের ট্রাক চালিয়ে আসে। সে জ্যাক এবং অ্যালের ভবিষ্যতের যত্ন নেবার কথা বলে, আর স্বাভাবিকভাবেই বুড়োবাইয়ের কাজটি গ্রহণ করে। তবে বুড়োবাইয়ের মতো স্লাইম এই পাইপলাইন কর্মীদের খুশি করার চেষ্টা করে না, বরং ঠিকাদারের বাটারফ্লাই ছুরিটা বের করে। সবাই জানতো যে ঠিকাদার বুড়োবাইয়ের সাথে মারামারি করেছিল। এই বিষয়টি বাড়াবাড়ি হলে কারোরই ভালো হবে না, তাই অলৌকিকভাবে বুড়োবাইয়ের জমিতে জলের পাইপলাইন পৌঁছে যায়। পর্যাপ্ত সেচের জন্য অনুর্বর জমিতে আবার ফসল ফলতে শুরু করে, এবং বুড়োবাইয়ের পরিবারের জীবনও এর ফলে সমৃদ্ধ হয়। তবে স্লাইম এবং অ্যারের বিয়ে করার পরপর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। বুড়োবাই আগেই জমিটি ব্যাংকের কাছে বন্ধক রেখেছিলেন। এখন এই জমিটি একটি ধনসম্পদে পরিণত হওয়ায় ব্যাংক এটি ফিরিয়ে নিতে আধীর আগ্রহের সাথে চেয়েছিল। দ্রুত ঋণ পরিশোধের জন্য স্লাইম শহরের সেই বখাটে লোকটিকে, যে শিশুদের ব্যবহার করে জল ছিনতাই করত, তার শিশুকে এজেন্টের কাছে বিক্রি করে দেয়। যখন বখাটে লোকটি বুঝতে পারল যে তাকে ঠকানো হয়েছে, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বিশৃঙ্খলার মধ্যে স্লাইম সফলভাবে পালিয়ে গেল, কিন্তু যান্ত্রিক খচ্চরটি ক্ষতিগ্রস্ত হলো। বাড়িতে ফিরে স্লাইম স্বাভাবিকভাবে চাষাবাদ এবং জীবনযাপন করতে থাকল। তবে খারাপ কাজ করলে তার ফল ভুগতে হয়।
যান্ত্রিক খচ্চরটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর তার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম চালু হয়ে গেল এবং এটি নিজেই তার উৎপাদন কারখানায় ফিরে গেল। তৎকালীন ক্রয়ের রেকর্ড অনুযায়ী নিলাম বাজারের মালিক জ্যাকের সাথে যোগাযোগ করলেন। পরের দিন জ্যাক মেশিনটি আনতে আসলো। মেমোরি চিপ মেরামত করার সময় সে জানতে পারল যে যান্ত্রিক খচ্চরটি নিজে থেকেই যা দেখত তাই রেকর্ড করত। তাই স্লাইমের বুড়ো ভাইকে হত্যা এবং শিশু বিক্রির পুরো প্রক্রিয়াটি সে দেখতে পেল। বাড়িতে ফেরার পর জ্যাক স্বাভাবিকভাবে প্রতিদিন স্লাইমের সাথে শিকারে যেত। সে একটি সুযোগ খুঁজে লুকিয়ে বন্দুকটি সরিয়ে নিল। এদিন স্লাইম একটি চিঠি পেল এবং জানতে পারল যে চিঠিটি মরা সেই বখাটে লোকটির কাছ থেকে এসেছে। চিঠিতে লেখা ছিল যে সে তার সাথে ভালোভাবে কথা বলতে চায়। আসল ঘটনা না জেনে সে নির্দেশ অনুযায়ী পিছনের পাহাড়ে গেল, কিন্তু তার জন্য সেই লোকটি অপেক্ষা করছিল না, বরং একটা বিলম্বিত বিচার অপেক্ষা করছিল। স্লাইম গভীর খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার ডান পা ভেঙে যায়। সে জোরে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু যান্ত্রিক খচ্চরটি তাকে কোনোভাবেই বাঁচাতে পারল না। তখন জ্যাক এগিয়ে আসলো। তার হাতে পাথর দেখে স্লাইম সাথে সাথে সবকিছু বুঝে গেল। সে যখনই কিছু বলতে যাচ্ছিল, জ্যাক তাকে কোনো সুযোগ দিল না। গল্পটা যেন দেখিয়ে দিল যে কর্মফল কখনো পিছু ছাড়ে না। স্লাইম যেমন বুড়ো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে তার মৃত্যু ঘটিয়েছিল আর নিজের স্বার্থে একটি নিষ্পাপ শিশুকে বিক্রি করে দিয়েছিল, তেমনি তারও পরিণতি ভয়াবহ হলো। জ্যাক, যে কিনা স্লাইমের সব কুকর্মের সাক্ষী হলো, যান্ত্রিক খচ্চরের মেমোরি চিপের মাধ্যমে সে নিজেই স্লাইমের বিচার করল। গল্পের শেষে জ্যাক যান্ত্রিক খচ্চরের ডেটা মুছে দিল, স্লাইমের জন্য একটি অজুহাত তৈরি করল এবং অ্যালের সাথে সুখের জীবনযাপন করতে লাগলো। এই গল্পটা আসলে আমাদের শেখায় যে লোভ আর স্বার্থপরতা শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে, আর প্রকৃতি তার প্রতিশোধ ঠিকই নেয়, সে যেই রূপেই আসুক না কেন। নেক্সট ভিডিওটা মিস করো না।